ইউটিউব বেস ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে একটি জেনারেটরের অপারেশন এবং মেইনটেনেন্স নিয়ে আলোচনা করব, সঙ্গে বিভিন্ন অংশের সাথে পরিচয় করে দেব। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এটা একটা জেনারেটরের প্যানেল বোর্ড বা ফ্রন্ট প্লেট। তো এখানে এটা হলো আউটপুট, এটা সার্কিট ব্রেকার, অর্থাৎ যখন আমার জেনারেটরটি অন হবে, অন হওয়ার পরে যে ভোল্টেজটি তৈরি হবে সেই ভোল্টেজটা বাইরের সার্কিটে প্রেরণের জন্য এটা অন করার দরকার, না হলে বাইরে এটা যাবে না। এখানে একটা বিষয় আছে, আমরা যখন জেনারেটরটাকে অন করব, অন করার পরে কিন্তু এটা আমরা উপরে উঠাবো, আমরা আগে উপরে উঠাবো না। এরপরে যখন জেনারেটরটাকে অফ করতে চাবো তখন আগে এটাকে অফ করব। যদি অন থাকে, জেনারেটরটি অন থাকে, তাহলে আগে এটাকে অফ করব, তারপরে জেনারেটরকে বন্ধ করবো। অর্থাৎ লোডগুলো আমরা জেনারেটর রানিং মুহূর্তে দিব, জেনারেটর চলতে চলতে লোড দিব না, আবার জেনারেটর লোড চলতে চলতে জেনারেটরকে বন্ধ করব না, এক্ষেত্রে জেনারেটরের ক্ষতিগ্রস্ত হয়। এখানে যে মিটারগুলো দেখছেন, যেটা একটা অ্যামমিটার, এটাও একটা অ্যামমিটার, এটাও একটা অ্যামমিটার, এখানে 3টি অ্যামমিটার রয়েছে। যেহেতু এটা 3 ফেজ একটি জেনারেটর, এই 3 ফেজ জেনারেটরে 3টি ফেজের কারেন্টগুলো মাপার জন্য এখানে 3টি অ্যামমিটার আছে। এখানে ফ্রিকোয়েন্সি মিটার রয়েছে ফ্রিকোয়েন্সি দেখার জন্য, এখানে একটি ভোল্টমিটার আছে এবং সঙ্গে একটি সিলেক্টর নব রয়েছে। এই সিলেক্টর নবটি এখানে 0, তো 0 থাকার কারণে যদি আমার জেনারেটরকে অনও করি সেই ক্ষেত্রেও কিন্তু এখানে ভোল্টেজ শো করবে না। যখন আমি এটাকে সিলেক্টরকে চেঞ্জ করলে এখানে দেখায় ইউএবি। তো ইউএবি অর্থাৎ এখানে দুটো ফেজকে মধ্যে এই মিটারটা তখন শো করবে, তখন এই মিটারটা 380 থেকে 415 ভোল্ট শো করবে। সাপোজ মনে করেন এ এবং বি দুটো ফেজ, আমরা 3টা ফেজকে নাম দিলাম, একটাকে এ, আরেকটাকে বি এবং আরেকটাকে সি। তাহলে যখন আমরা এখানে দিব, এটা কিন্তু বিসি, তো বিসি অর্থাৎ এখানে তখন বিসি ফেজের মধ্যে ভোল্টেজটা শর্ট করবে, দুটো লাইনের মধ্যে ভোল্টেজ। এখানে যখন আমরা এই করব তখন সি আর এ অর্থাৎ দুটো সি এবং একটি লাইন এবং এ একটি লাইন, এই দুটো লাইনের মধ্যে ভোল্টেজ শো করবে। এটা একটা ইন্ডিকেট ল্যাম্প, জাস্ট যখন আমার জেনারেটর অন হবে তখন এটা ইন্ডিকেট করবে। এটা একটা স্টার্ট সুইচ। আমার যদি সব কিছু ঠিক থাকে, বিশেষ করে ব্যাটারি চার্জ এবং মোবিল এবং হলো ডিজেল ইঞ্জিনেরটা, তো ডিজেল ঠিক থাকে, তাহলে এটা আমরা সুইচটাকে চাপ দিলেই জেনারেটরটাকে স্টার্ট হবে। এখানে দেখেন এটা হলো ওয়াটার টেম্পারেচার। এই ওয়াটার হলো ইঞ্জিনের জন্য, কারণ ইঞ্জিন চললে গরম হয়, তো সেই ইঞ্জিন চললে যে গরম হয় সেই গরমটাকে ঠান্ডা করার জন্য বিভিন্ন সিস্টেম থাকে। তো এখানে ওয়াটার সিস্টেমে ইঞ্জিনটাকে ঠান্ডা করার প্রসেস করা আছে। সেখানে রেডিয়েটর আছে যেন ওয়াটার একটু ঠান্ডা হয় গরম থেকে, তো সেই ওয়াটারের তাপমাত্রা এখানে দেখানোর জন্য এখানে শো করবে। এটা হলো ওয়েল প্রেশার, যে কী পরিমাণ ওয়েল আছে সেটা শো করার জন্য। আর এটা হলো এভিআর, অটো ভোল্টেজ রেগুলেটর। তো আমরা ইঞ্জিনের ক্যাপাসিটিটা দেখি। দেখেন এটা হলো ইঞ্জিনের, এটা নেম প্লেট, এটা ডিজেল জেনারেটর। এখানে আপনার এটা নর্মাল আছে, টাইপ আছে। তো এখানে 24 কিলোওয়াট, এটা হলো 24 কিলোওয়াট। এখানে কেভিএ বলা নেই, আমরা কিলোওয়াট থেকে সহজে কেভিএতে নিতে পারি। আসলে কিলোওয়াট হলো ভিআই কস থিটা, আপনারা জানেন ভিআই কস থিটা, অর্থাৎ এটা হলো যেহেতু এটা 3 ফেজ, এটা আমরা বলতে পারি √3 VLIL কস থিটা। এটা হলো এখানে আছে। আর কেভিএ অর্থাৎ আমরা এখানে শুধু কস থিটাকে বাদ দিব, তো কস থিটাকে বাদ দিলে আমরা এখানে 24 আছে, 24কে যদি আমরা 0.8 দ্বারা ভাগ করে দেই তাহলে কস থিটা উঠে যাবে, যে মানটি হবে সেটা হবে কেভিএ। অর্থাৎ এখানে কস থিটার মানটা আছে, কস থিটার মানটা বাদ দিলে যেটা পাবো সেটা হলো কেভিএ। এখানে আছে √3 VLIL কস থিটা, এটা হলো ওয়াট। আর √3 VLIL কস থিটাটা হবে না, শুধু এটা দিলে হবে কেভিএ। এরপরে দেখেন এখানে ভোল্টেজ 400/230 বলা আছে, অর্থাৎ যদি আমরা একটা ফেজ এবং একটা নিউট্রাল নিই সেক্ষেত্রে 230 পাবো, আর যদি দুটো ফেজ বা দুটো লাইনের মধ্যে ধরি সেক্ষেত্রে আমরা 400 পাবো। এখানে এম্পিয়ার 43 এম্পিয়ার পর্যন্ত আমরা বহন করতে পারবো প্রত্যেকটা ফেজ থেকে, সর্বোচ্চ এটা। এখানে কস থিটা ধরা আছে 0.8, এটা সব জায়গায় ধরা থাকে। আমরা পিএফআই ব্যবহার করলে এটাকে আরও উন্নত করা সম্ভব হবে। অর্থাৎ এখানে যে আপনার 24 বলছে, 24টা ক্যালকুলেশন করছে তারা 0.8 ধরে। এটা 3 ফেজ, 3 ফেজ তো আগেই বলছি 50-60 সেটা ছাড়া তৈরি হবে। তো এটাই ছিল মোটামুটি আমাদের জানার ব্যাপার। আমরা এখন এটা আরও কিছু অংশ দেখব। আর নিচে দেখেন এখানে এটা হলো স্টপ বাটন। যখন আমরা ইঞ্জিনটাকে স্টার্ট করব তারপরে যদি স্টপ করতে হয় এটা চেপে ধরলে স্টপ হয়ে যাবে। যদি কোনো কারণে এখানে স্টপ না হয় তাহলে আরও বিষয় আছে, সেটা আমাদের আপনাদের জানানো দরকার। তো আমরা এই জন্য সাইডে যাচ্ছি, যে কভারটা খুলে ডাইনামো এবং ইঞ্জিন সাইডটা ভালো করে দেখব।
এটা হলো মূল জেনারেটরটা, যে ডায়নামোটা। তো এইটাই জেনারেটর, এটা ঘুরলে এই অংশটা যদি ঘুরে তাহলে আমাদের এখানে ভোল্টেজ তৈরি হবে। এবং এখানে কি হবে কানেকশন আছে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে এটা ডায়াগ্রামের মাধ্যমে। এরাও এখানে কস্টটা 8 ধরছে, এটা 24 কিলোওয়াট এখানে বলা। এখানে সামনে যে তথ্যগুলো আমরা পাইলাম লিখছে, তো সেই তথ্যগুলো এখান থেকেই তারা নিয়ে লিখছে। 400/230 ভোল্ট, এখানে 43.3 এম্পিয়ার। অর্থাৎ এই অল্টারনেটরটা চেক করা হয়েছে প্রথমে। এটা আমরা যে ইঞ্জিন দিয়ে চালাবো এমন কোনো ব্যাপার না, এটা অন্য আমরা টারবাইন দিয়েও চালাতে পারি, অন্য জায়গায় ব্যবস্থা করে সেটাকে চালাইতে পারি। এটা ঘোরাইতে পারলে এখান থেকে ভোল্টেজ তৈরি হবে। এটাকে দেখেন 1500 RPM এ ঘোরাইতে হবে, তাহলে অবশ্যই এই ইঞ্জিনটা 1500 RPM তৈরি করবে। এটা 3 ফেজ। এবং এখানে যে কানেকশন কীভাবে আছে সেটা দেখেন, UV, W এবং অন্য পাশে শর্ট করা আছে, নিউট্রাল। এইভাবে আমাদের লাইনটি আসছে, এখান থেকে লাইনটি বের হয়েছে, বের হওয়ার পরে কন্ট্রোল প্যানেলে গেছে, কন্ট্রোল প্যানেল থেকে ঘুরে এই যে এই পাশের লাইনটা যায় আউটপুট লাইনে গেছে। সার্কিট ব্রেকার অন করলে তখন এখানে লাইনটি পৌঁছাবে এই আউটপুটে। আউটপুটটা আমি ওই সাইড থেকে আবার দেখাবো আপনাদেরকে। তো এখানে ইঞ্জিন মানে জেনারেটর এত বড় একটা মোটামুটি আর কি। তো এখানে এই জেনারেটরগুলোতে আসলে দুটো অংশ, যেহেতু ইঞ্জিন একটা অংশ আর এই পাশে হলো জেনারেটর, জেনারেটর বা ডাইনামো একটা অংশ। তো এখানে এই ডাইনামোকে চালানোর জন্য ঘোরানোর জন্য ইঞ্জিন দরকার, অন্য কোনোভাবে ঘোরানো যেতে পারে। তো যখন তাকে যার মাধ্যমে ঘোরানো হয় তাকে বলা হয় হলো প্রাইম মুভার। সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি এটা হলো প্রাইম মুভার বা প্রধান চালনা শক্তি। তো এখানে ইঞ্জিনের মডেল নাম্বার দেওয়া আছে দেখেন। তো এটা একটা দেখেন, এখানে কিন্তু এই যে 4টি 1 2 3 4 এখানে কিন্তু 4টি নজেল রয়েছে বা 4টি তেল দেওয়ার পথ রয়েছে, অর্থাৎ 4টি প্রকোষ্ঠ রয়েছে, 4টি সিলিন্ডার রয়েছে যার মধ্যে এই তেলগুলো বার্ন হবে। অর্থাৎ 4টি এক জায়গা করে এটা তৈরি করা হয়েছে, যেমন 1 2 3 4। তো এই যে 4টি প্রকোষ্ঠ, আগে ইঞ্জিন যারা জানেন নিজে এলে আপনারা বুঝতে পারছেন। তো এখানে দেখেন এয়ার বহন করার জন্য ইঞ্জিনকে চলতে গেলে ভিতরে তো আগুন ধরে বা দাহ্য হয়, সেই তেল এবং উচ্চ পাহাড়ের তেলটা এবং বাতাসটা পোড়ার জন্য সেখানে যে বিস্ফোরণ বা হিট তৈরি হয় সেটা হওয়ার জন্য বাতাস অক্সিজেনের প্রয়োজন। এবং বিশুদ্ধ অক্সিজেনের জন্য এখানে এয়ার ফিল্টার ব্যবহার করা হয়েছে। তো এয়ার ফিল্টারের জন্য যে 4টা প্রকোষ্ঠ আছে, 4টা প্রকোষ্ঠতে 4টা লাইন আছে যেখানে এয়ার বাতাস যাবে, এটা হলো এসের জন্য। আর নিজের তেলের জন্য এখানে নিচেই এটা হলো তেলের ট্যাঙ্কি। এই যে এখানে দেখছেন যে এখানে একটা প্রেসার গেজ আছে যার সাহায্যে তেলের প্রেসার দেখা যাবে। এখানে একটা এই যে তেলগুলো ইন করছে, এখানে ফিল্টার হয়ে ঘুরে আসছে। তো একটা তো এটা মূলত এখানে তেলটাকে সব জায়গায় পাঞ্চ করে দিচ্ছে। আর এখানে হলো এটা হলো আমাদের মোবিল দেওয়ার জন্য, আর এটা হলো মোবিল চেক করার জন্য, যে এখানে এটা মোবিল চেক করার জন্য। তো মোবিলটা খুবই ইম্পর্টেন্ট। এটা হলো ইঞ্জিন যেহেতু ঘুরে বিভিন্ন অংশ এখানে রয়েছে, সেই অংশগুলো যেন ক্ষয় না হয়ে যায় এবং মসৃণভাবে ঘুরতে পারে সেজন্য লুব্রিকেট বা মোবিল ব্যবহার করা হয়। তো এটার ভিসকোসিটি দেখতে হবে, ভিসকোসিটি কমে গেলে সেটা বাদ দিয়ে দিতে হবে। ভিসকোসিটি কমলে এটা রং কালো হয়ে যায়, আর অন্য সময় এটা হানি কালার বা মধুর মতো একটা রং থাকে বা সরিষা তেলের মতো একটি রং থাকে। তারপরে এই সাইডটা আমরা দেখাই, দেখেন এখানে কিন্তু একটি ফ্যান যুক্ত আছে। তো এই ফ্যানটি আসলে ইঞ্জিন চললে ফ্যানটি চলবে। তো এই ফ্যানটির কাজ হলো আসলে এইখানে যে অংশটা, এই হেডটা অনেক গরম হয়, যেহেতু হেডের মতোই বিস্ফোরণটা তৈরি হয়। তো এই হেডটা যেন ঠান্ডা থাকে, এই হেডের পাশ দিয়ে, হেডের ভিতর দিয়ে না, হেডের পাশ দিয়ে একটা প্রকোষ্ঠ তৈরি করা, যে প্রকোষ্ঠের মধ্যে আমরা এখান দিয়ে পানি দেব, পানিটা উপর থেকে দিব। তো এই পানিটা যখন এখানে আসবে সেই পানিটা এই হেডের চারপাশ দিয়ে বা ইঞ্জিনের এই যে সিলিন্ডার যে চারপাশ দিয়ে এটা ঘুরলে পানিটা গরম হবে। সেই পানিটা আবার এখানে রেডিয়েটার সিস্টেম করা আছে, এখানে সামনে যাবে, গরম পানি যেন উপরের দিকে যায় আর ঠান্ডা পানি নিচের দিকে থাকে, এরকমভাবে তৈরি করা। তো এখানে যখন ইঞ্জিন যেভাবে ঘুরবে, ফ্যানটা ঘুরলে এখানে বাতাস তৈরি হবে, বাতাস তৈরি কারণে রেডিয়েটরের মাধ্যমে পানিটা কিছুটা ঠান্ডা হবে, যে কারণে পানি রেগুলার সাপ্লাই না দিলেও চলবে। একবার সাপ্লাই পানি দিলে সেটা কিছুদিন অন্তত সেই পানি ব্যবহার করা যাবে, যেহেতু ময়লা না হওয়া পর্যন্ত। ময়লা হলে তাকে আবার বের করে নিতে হবে। তো পানি বের করার জন্য যে অংশটা, যেমন এটা হলো ড্রেন লাইন পানির, তো এটা যদি আমরা খুলে দিই তাহলে ময়লা পানিটা বের হবে। পানি চেঞ্জ করার সময় এটা ময়লা পানি বের করে নিতে হবে। তো এখানে এটা একটা ফিল্টার, সেটাও
অয়েল ফিল্টারিং। তো তাছাড়া দেখেন আমি এটা দেখাই চাইছিলাম, এটা হলো ইঞ্জিনের একটা সুইচ, ইঞ্জিন সুইচ বলতে পারে, যে ইঞ্জিনটাকে স্টার্ট করার জন্য এটা হলো দরকার ছিল যে এটা আমাদের এটার মাধ্যমে ইঞ্জিনকে আমরা স্টার্ট করব এবং অফ করব। যদি আমরা ওই যে ওখানে দেখলাম যে চাপ দিলে, সেই চাপ দিলে এখানে যে এটা 12 ভোল্টের কোয়েল ছিল, এই কোয়েলটাই ভোল্টেজ পায়। এই ভোল্টেজ পাওয়ার কারণে এটা হলো এটাকে টান দিয়ে এটাকে ইঞ্জিনটাকে স্টার্ট করে দেয়। তো এটা যদি টান দিতে না পারে তাহলে এটা স্টার্ট হবে না, অনেক সময় লুসের ক্ষেত্রে হতে পারে। তো ইঞ্জিনটাকে এটা মূলত স্টার্ট করতে হবে। আর অটো সিস্টেম করতে গেলে অবশ্যই এরকম একটা সিস্টেম থাকা লাগবে, যার মাধ্যমে লিভারটাকে টান দিয়ে নিয়ে আসা হবে, টান দিয়ে নিয়ে এসে ইঞ্জিনটাকে স্টপ করে দিবে, তারপরে আবার সেটাকে ছেড়ে দিবে সুইচটাকে। আর এখানে একটু দেখেন, এটা হলো একটা ইঞ্জিন সুইচ বলা যেতে পারে। তো এটা মূলত যখন আমরা ছোট ছোট ইঞ্জিনগুলো যেমন একটা সুইচ চেপে নিয়ে সেটা ঘোরাইতে ইজি হয়ে যায়, ঘুরিয়ে হ্যান্ডেলের মাধ্যমে স্টার্ট করে, সেরকম একটা ব্যাপার। এটা বড় একটা ইঞ্জিন আগে ছিল, সেগুলো মানুষ হ্যান্ডেলে স্টার্ট করতো। এখানে যদি ইঞ্জিন সুইচ রাখছে বিভিন্ন ফাংশনে, এটা আসলে ম্যানুয়াল স্টার্ট করার সিস্টেম রাখা হয়নি, থাকলেও সেটা কভারেজ করা। আর আমরা এটা যে সেলফ স্টার্টিং করার জন্য যে সিস্টেম আছে এবং সেই ব্যাটারি চার্জিং এর যে অবস্থা, সেটা আমরা ওই পাশে যাই দেখব। আমি এই পাশে চলে আসলাম। তো দেখেন এখানে যে অংশটা এটা দেখতে পাচ্ছেন, তো এটা মূলত একটি মানে সিরিজ মোটর, ডিসি সিরিজ মোটর। এইটাই হলো স্টার্ট করে ইঞ্জিনটাকে। এত বড় একটা ইঞ্জিনটাকে স্টার্ট করার জন্য অনেক শক্তি দরকার, যেটা সিরিজ মোটর ফার্স্টেই লোড নিয়ে ঘুরতে পারে, যে কারণে সিরিজ মোটর ব্যবহার করা হয়। তো এই যে সিরিজ মোটর, সেখানে আপনার এই যে এটাকে কানেকশন করা হয়েছে একটা ব্যাটারির মাধ্যমে, দেখেন এই যে এখানে। আর অন্য একটি তার এখান থেকে গেছে এই অপশনে, এবং এইটাকে কিন্তু কন্ট্রোলিং করা হয়েছে ওই যে সামনে সুইচ ছিল, সেই সুইচের মাধ্যমে সে ভোল্টেজটাকে এখানে একটু বেশি করে দিয়ে সেখানে আপনার এটাকে স্টার্ট করা হয়। এখানে এরা চাইনিজ রেখে রাখছে, এখানে ভালো ইংলিশ তথ্য আমরা পাচ্ছি না। তারপর এখানে পাচ্ছি 4.2 কিলোওয়াট, এটা 12 ভোল্টেই অন করছে, ভোল্টেজ 12 ভোল্ট, 4.2 কিলোওয়াট, অর্থাৎ এটা কিন্তু বেশ ক্ষমতা সম্পন্ন একটা ডিসি মোটর। এটার মাধ্যমে এটাকে অন করা হয়। আর এটা ব্যাটারিটাকে চার্জ হওয়ার জন্য যে সিস্টেমটা দেখেন, এখানে কিন্তু যেমন পাখা দেখাইছিলাম যে ওই পাশ থেকে দেখতে পাচ্ছেন, সেই পাখার সাথে কিন্তু এখানে আরও একটি ডাইনামো আছে, ছোট একটি ডাইনামো। তো এখানে একটি ডিসি ভোল্টেজ তৈরি হবে সরাসরি, এটার মধ্যে কমিউটেটর দিয়ে ডিসি করে নেওয়া হয়েছে। তো এটা ব্যাটারি চার্জের জন্য এখান থেকে যে টার্মিনালগুলো বের হয়েছে, এগুলো দিয়ে একবারে ব্যাটারি চার্জের জন্য এটা ব্যবহার করা হয়। এটা সরাসরি ব্যাটারিতে কানেক্টেড হয়েছে, হয় এটা ব্যাটারি চার্জ করার জন্য ব্যবহার করে, যখন ইঞ্জিন ঘুরবে সেই সময় ব্যাটারিটাকেও চার্জ হবে। অর্থাৎ রেগুলার যদি ইঞ্জিনটা আমরা চালাই বা জেনারেটর চালাই, তাহলে ব্যাটারিটার সমস্যা হবে না। কিন্তু দীর্ঘদিন যদি এটা ফেলে রাখা হয়, তাহলে কিন্তু ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাবে, কারণ চার্জগুলো নিঃশেষ হয়ে যাবে। আর এটা দেখছেন, এই যে প্রত্যেকটা যেমন বলছিলাম 4টা প্রকোষ্ঠ বা 4টা খণ্ড এখানে করা হয়েছে, 4টাকে একত্রিত করা হয়েছে। তাই এই ইঞ্জিনের 4টা যেমন এখানে যখন এটা দাহ্য হয়ে যাবে, তার তেল এবং যে বাতাস সেটা বের হওয়ার জন্য ইঞ্জিনের যে পথটা, এটাকে আমরা সাইলেন্সার বলে থাকি, বা এটা একটা বহির্গমন পথ। এটা শেষ স্টকে তৈরি হয়, পাওয়ার ঘাটের পরে এটা তৈরি হয়। তো এটা তৈরি হয়ে পরে এটা ধোঁয়া আকারে বের হয়ে, এটা কিন্তু অনেক উত্তপ্ত থাকে, এই জন্য এটাকে অন্তত একটু প্রোটেকশন করা আছে। তো এটা আপনারা চলা মুহূর্তে কিছুতেই এর পাশে স্পর্শ করা যাবে না, করলে আপনাদের হাত পুড়ে যাবে বা বড় হিট পাবেন। তো এবার লাইনটা আমরা কিভাবে ব্যবহার করবো সেটা আপনাদেরকে দেখাই। তো এটা কিন্তু আসলে আমাদের লাইন আউট হয়েছে, বলছিলাম যে প্রথমে যে সার্কিট ব্রেকারটা অন করার পরে এখানে কিন্তু লাইনটা আসবে। তো লাইনটা আসার জন্য এখানে এই তিনটা ফেজ 1, 2, 3, পরেরটা হলো নিউট্রাল। এটাকে ভিন্ন করে যদিও লাল দিয়ে মার্ক করা হয়েছে, বাট এখানে 3টা ফেজ, একটা হলো নিউট্রাল। এটা আসার পরে এখানে একটা আর্থ ওয়্যার আছে। তো বাকি এগুলো কীভাবে গেল লোডে সেটা আপনাদেরকে দেখাই, আমরা সেই লোডটাই নিয়ে যাচ্ছি। তো দেখেন এখানে জেনারেটর থেকে কিন্তু এই যে 3টা বলছিলাম যে 4টা যে নিউট্রাল সহকারে, যেমন এটা নিউট্রাল, এই পাশে কালো নিউট্রাল আসছে এবং 3টা তার আসছে, 3টা ফেজ এবং একটা এই যে বডি আর্থিং হয়েছে।
এটা হলো একটা চেঞ্জ ওভার সুইচে আসছে, এটা ম্যানুয়াল চেঞ্জ ওভার। তো এখানে কিন্তু যেমন উপরে এই যে এগুলো কিন্তু এই যে লাইন আছে দেখছেন, তো এটা হলো এখন সরাসরি যে বিদ্যুৎ রয়েছে সেই বিদ্যুতের মাধ্যমে লাইনটা পেয়েছে। যেমন এই পাতগুলো অ্যাকচুয়ালি লোডের, কারণ এই পাতগুলো নিচে থেকে উপরের দিকে সরাসরি লাইন ঢুকতো। যেমন এখান থেকে এই পাত এই পাশেও কিন্তু লাইন পাচ্ছে, অনুরূপ এই পাতটাও কিন্তু এই নিচে থেকে উপরে সংযুক্ত। তো এটা হলো লোডের। তো এইটা মূলত এসি বিদ্যুতের একটা ফেজ, এটা অন্য একটা ফেজ, এটা অন্য একটা ফেজ। এই যে তিনটা ফেজ, এই তিনটা ফেজ যখন আমরা এই হাতলটা এদিকে আসে থাকার কারণে এখন এই লাইনটা এই পথ দিয়ে ঘুরে তো এখানে যাচ্ছে, যাওয়ার কারণে এটা লোডে চলে গেল। এইভাবে প্রত্যেকটা লাইন যায় লোডে যাচ্ছে, নিউট্রালটাও এইভাবে লোডে যাচ্ছে। তো যখন আমরা বিদ্যুতে থাকবে না অ্যাবসেন্ট, জেনারেটরটা অন করার পরে যদি চেঞ্জ ওভার হাতলটা ঘুরিয়ে দেওয়া হয় তাহলে এই দুটো কন্ট্যাক্ট তখন এখানে এবং এখানে লাগবে। তো এখানে লাগার দরুন তখন এই লাইনটা এই যে লোডে আবার চলে যাবে, তখন এই লাইনটা এটার মাধ্যমে লোডে চলে যাবে, এই লাইনটা এই যে পাত ঘুরে এটার মাধ্যমে লোডে চলে যাবে। এইভাবে টোটাল লাইনটা পাবে। আমরা আশা করছি আপনারা সব বুঝবেন বা বুঝছেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন।